লন্ডনে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের মাইর খেয়ে হাসপাতালে ভর্তি হাসনাত আব্দুল্লাহ। ইন্নালিল্লাহ। ফেরার পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেছেন এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। লন্ডনের রাস্তায় এক উত্তপ্ত পরিস্থিতি। ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর পথ রোধ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কিলার 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 তবে এই রাজাকারের বাচ্চাদের ব্যাপারে যদি আপনি সচেতন না হন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দীর্ঘদিন পর মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভাগ্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। লন্ডনের রাস্তায় এক উত্তপ্ত পরিস্থিতি। ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর পথ রোধ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের উপস্থিতি তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। রাজনৈতিক উত্তেজনার এই ভিডিওটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ভিতরে যদি দুজন টেররিস্ট থাকে, মানে সন্ত্রাসী, আমি বলবো এটা আমার কথা না, আমি সেই ভিডিওগুলো দিব, আপনারা দেখবেন। তার ভিতরে একজন প্রথম নাম্বার হলো হাসনাত আব্দুল্লাহ, এবং হাসনাত এই টেররিস্ট, সে ইউকে গেছে, সেখানে তাকে যেভাবে পারা হোক তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে মারার হুমকি যেভাবে পারবেন, তাকে যেখানে পাবেন মারবেন। এই হুমকি কে দিচ্ছে দেখেন। এই জানোয়ার কোথা থেকে উৎপত্তি হলো বুঝতে পারি না, আপনারা আগে ভিডিও দেখেন তারপরে কথা বলতেছি। এই কোথা থেকে উৎপত্তি হয়েছে আবার আরেকজন। আমার কথা হচ্ছে আপনার ভালো লাগবে না, ভালো নাই লাগতে পারে, কাউকে ভালো লাগবে না, আমি তার করবো, তাকে বয়কট করবো, তাকে দেখবো না, কিন্তু তাকে মারতে হবে কেন? কে এই লোক আগে দেখেন, তারপর আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ 3 জন যদি টেররিস্ট থাকে এর এক নম্বরে লেগে হাসনাত আব্দুল্লাহ। ইউকে তাইছে একটা সুবর্ণ সুযোগ হকলে দলমত নির্বিশেষে ফিটোয়ালারে। এর মেইন কারণ বহুত পজিটিভ সাইডও আছে। পজিটিভ সাইডের মাঝে পয়লা পজিটিভ ইলিগেল আছে, তার পয়লা নাম্বার রিজন হইল গিয়া এই আওয়ামী লীগের পক্ষে হইয়া যদি খালি একটা বার হাসনাত ফিটো পুলিশে ধরিয়াও নাকি যে তুমি একটা রাজনৈতিক পরিবারের হিসাবে পরিচয় দিতে পারবে, পয়লা মার। 2 নাম্বার মাত হইল গিয়া একটা গোষ্ঠী যার এখন মানুষের মারা দিকে যদি গিয়া মারা দিয়া ধরাও পড়ো কোনো সমস্যা নাই, কারণ হইল তারা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সম্পর্কে অবগত। সো সব সাইড চিন্তা করিয়া দেখিও মিস দিতে
শুভেচ্ছা স্বাগত। ছয় দিনের সফরে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স যাওয়ার আগে সাউথ ব্লক থেকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী স্পষ্ট করে বলেছেন, এই সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং সমগ্র উন্নয়নশীল দেশগুলোর আশা আকাঙ্ক্ষার বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এখানেই আসে প্রথম কূটনৈতিক কূটকৌশল। ভারত নিজেকে এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি ভাবছে না, বরং তারা নিজেদের উপস্থাপন করছে বিশ্বের বিশাল এক অংশের নেতা হিসাবে। এই সফরের মাধ্যমে ইউরোপ এবং G7 জোটের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনার আড়ালে আসল চমকটি অপেক্ষা করছে ফ্রান্সের সাইড লাইনে, যেখানে ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠক নির্ধারিত হয়েছে। আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2025 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসা দিবসের আমেজে মগ্ন, তখন হোয়াইট হাউজের ওভাল অফিসে বসেছিল এক অত্যন্ত কঠোর নিরাপত্তা বৈঠক। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে চরমপন্থী ও উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে। আর এই পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সামগ্রিকভাবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড়সড় হুমকি। সেদিন ডোনাল্ড ট্রাম্প মোদির পিঠ চাপড়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু রাজনীতির হিসাব কি এতই সহজ? ট্রাম্পের সেই মৌখিক আশ্বাসের পর পানি অনেক দূর গড়ায়। গত কয়েক মাসে নানা ইস্যুতে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের অদৃশ্য শীতলতা দেখা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার অতিরিক্ত দহরম-মহরম দিল্লির সাউথ ব্লককে অস্বস্তিতে ফেলেছিল। দিল্লির ধারণা ছিল, ট্রাম্প মুখে এক কথা বললেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে নিতে চাইছে। কিন্তু হঠাৎ করে এই শীতল যুদ্ধ এক নাটকীয় মোড় নেয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হলেন দিল্লির সেই অনুষ্ঠানে। ট্রাম্পের কণ্ঠস্বর লাউডস্পিকারে যখন বেজে উঠল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। ট্রাম্প বললেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এখানেই থামেননি তিনি, যোগ করলেন এক বিস্ফোরক বাক্য, ভারত যা চাইবে তাই পাবে। একটি পরাশক্তির প্রধান যখন অন্য একটি দেশকে বলেন, তুমি যা চাইবে তাই পাবে, তখন বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য একদিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন হলো, ভারত এখন আমেরিকার কাছে কি চায়? ভারতের 1 নম্বর আঞ্চলিক অগ্রাধিকার কি? উত্তরটা পরিষ্কার, তা হলো বাংলাদেশ। ভারত চায় তার পূর্ব সীমান্তে এমন একটি সরকার থাকুক যা দিল্লির জন্য 100% নিরাপদ এবং পরীক্ষিত। আর ভারতের চোখে শেখ হাসিনার চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কেউ নেই। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারত এতদিন শুধু অপেক্ষা করছিল ওয়াশিংটনের একটি চূড়ান্ত সংকেতের জন্য। আর ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যের পর সেই সবুজ সংকেত এখন প্রায় নিশ্চিত। আর এই কারণেই হয়তো দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তিনি মাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন। ভূরাজনৈতিক সমীকরণটি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখা যাবে শেখ হাসিনা যখন 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন, তখন তাকে সামরিক বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে। এখন গুঞ্জন উঠছে, যদি আমেরিকা এই রাজনৈতিক সমঝোতায় সায় দেয়, তবে সেই একই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিত করে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষে সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করা কার্যত অসম্ভব। ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। তাহলে এখন প্রশ্ন আসে যে, ট্রাম্প প্রশাসন এতদিন বাংলাদেশের বর্তমান ব্যবস্থার প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছিল, তারা হঠাৎ কেন ভারতের প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে? কেন হঠাৎ নরম সুর করল হোয়াইট হাউস? এর আসল উত্তর কিন্তু ঢাকা বা দিল্লিতে লুকিয়ে নেই। এর উত্তর লুকিয়ে আছে 1000 মাইল দূরে মধ্যপ্রাচ্যে।
এই মুহূর্তে ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এখন কূটনৈতিক এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে প্রতিহত করতে ওয়াশিংটনকে একযোগে লড়তে হচ্ছে। এই মহাসংকটের সময়ে এশিয়ার বুকে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন ওয়াশিংটনের জন্য বড্ড বেশি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার প্রেসিডেন্ট। তিনি বোঝেন রাজনীতি হলো দেয়া নেয়ার খেলা। মধ্যপ্রাচ্যে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয়, তবে ভারতকে তার বিনিময়ে কিছু দিতে হবে। আর ট্রাম্প সেই বিনিময়ের মূল্য হিসাবেই বাংলাদেশের ওপর ভারতের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে চলেছেন। ফ্রান্সে ট্রাম্প মোদির বৈঠকে শুধু দুই বন্ধুর কোলাকুলি হবে না, বরং এটি হতে চলেছে লেনদেনের মঞ্চ। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পকেটে পুরে নরেন্দ্র মোদী পূর্ব সীমান্তে কি চাল চালেন, আর শেখ হাসিনার সেই মাথা উঁচু করে ফেরার বার্তা কিভাবে বাস্তবায়িত হয় তা দেখতে পুরো বিশ্ব এখন উন্মুখ। আপনার কি মনে হয়, শেখ হাসিনা প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক শক্তি এই বিদেশি সমীকরণকে নৎসাৎ করে দেবে? আমাদের এই উপত্যকা অর্থাৎ বাংলাদেশের মানুষজন নিজেদেরকে অনেক স্মার্ট মনে করেন, অনেক বড় মুসলমান মনে করেন। বস্তুত তারা বোকা। যদি বোকা না হতো তাহলে জামায়াতের মতো একটা দলকে ইসলামিক দল মনে করার কোনো কারণ থাকতে পারে কি? বা পিনাকি, ইলিয়াসদের মতো ভণ্ডদেরকে রাহবর নেতা মনে করার কোনো কারণ রয়েছে কি? আজকে দুটো উদাহরণ দেব যথার্থী জামাত ইসলামী সম্পর্কে এবং তাদের কর্মী সমর্থকদের ভণ্ডামি মুনাফিকি সম্পর্কে। সাদিক কায়েম ছিল গুপ্ত, ছাত্রলীগ, তারপরে সো কল্ড ইলেকশনে ডাকসু থেকে নির্বাচিত হয়েছে, পদ পদবি পেয়েছে, তারপরে আন্তর্জাতিক স্বীকৃতি আনার জন্য ব্রিটেনে গেছে। অক্সফোর্ড তাদেরকে সাদিক কায়েম, আরেকটা হচ্ছে হাসনাত, ওইটাও জামাত শিবির কিন্তু গুপ্ত। সাদিক কায়েম শিবিরের প্যানেলে যেহেতু নির্বাচন করেছে, স্বরূপে ফিরতে হবে, ফিরেছে। তো তারা অক্সফোর্ডের আমন্ত্রণে সেখানে গেছে বলে ভিডিওতে বলে বেড়াচ্ছে। শুধু তাদের চাপাবাজ বট বাহিনী প্রচার করেনি, তারা নিজের মুখে বলছে। শুনুন সাদেকের মুখ থেকে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিয়নে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ আমি এখানে এসেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ আমি এখানে এসেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ আমি এখানে এসেছি। বাস্তবতা হচ্ছে ব্রিটেনে অবস্থিত জামাতিরা একটি হল বুক করেছে অক্সফোর্ডের এবং সেখানে তাদের ডেকে নিয়ে গিয়ে একটা কভারেজ দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের সামনের যে অডিয়েন্স, এরা অক্সফোর্ডের শিক্ষার্থী। এই যে খালাম্মা, চাচা, ভাইয়েরা, এরা কারা? অক্সফোর্ড তাদের আমন্ত্রণ করে সেখানে নিয়ে গেছে, একজনও হোয়াইট নাই। মানে অক্সফোর্ডে কারা পড়ে? সব বাংলাদেশি, চাচা, খালা, তারা। জামাত ইসলামের বাটপাড়ির কোন কোন নমুনা আপনি এড়িয়ে যাবেন বলেন? সব কিছু চোখের সামনে হচ্ছে। কেন তারা এগুলো করছে? কারণ তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো স্বীকৃতি নেই। এরা বিভিন্নভাবে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করে। জামাত ইসলামের যে আমির, চুম্মা আমির, সে বিভিন্ন বক্তব্যে বলেন আমিও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। এই কথাগুলো বলে প্রমাণ করতে চায় যে না, আমরা রাজাকার না। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, এটা কাকে বলতে হয়? তো ব্রিটেন জয় করে এসেছে এরকম একটা ভাবধারার জন্য হাসনাত এবং এই সাদেক একটা নাটক মঞ্চস্থ করলো এবং তাদের প্রোপাগান্ডা যে মেশিনগুলো রয়েছে বট বাহিনী ঝাঁপিয়ে পড়লো যে দেখো জামাত শিবির কতটা উচ্চশিক্ষিত। বস্তুত এরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই কোচিং সেন্টারের নামে রেটিনা ফেটিনা বহু প্রতিষ্ঠান তাদের আছে, নামে বেনামে। আবার সুদ খাচ্ছে সবচেয়ে বেশি, নাম দিয়েছে ইসলামী ব্যাংক, এবং সেই ইসলামী ব্যাংকের বাস্তবতা জানেন। এবং গুপ্ত থেকে স্বরূপে এসে তারা যেভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে তাও তো আপনারা জানেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, মানে এই দলের উদাহরণ কী দেব? জামাত ইসলামী এমন একটা দল, তারা বলৎকার ধর্ষণ করতে গিয়ে যদি গণপিটুনিতে মারা যায়, তারপরেও তারা সেই মারা যাওয়া ব্যক্তিকে বলে শহীদ। মিথ্যা বলছি না তো। সম্প্রতি জিশান নামের এক জামাতের কর্মী নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, এমন নাটক করেছে এবং সেটি তাদের আমির চুম্মা আমির আর এক ধর্ষক সেটি পোস্ট করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে। তারপর জানা গেল যে এক নারীকে ধর্ষণ করে আত্মগোপনে ছিল। এই ঘটনাটি যখন ব্যাপক আলোচনা হচ্ছে, সংসদে আলোচনা হচ্ছে, তখন তাদের যারা মুখপাত্র তারা এসে বলছে ধর্ষণ বৈধ, অন্যের বউ ভাগাইয়ে নেওয়া বৈধ, সব কিছু ঠিক আছে, এটা হতেই পারে, কারণ এগুলো নবী সাহাবারা করেছে। চলুন তার মুখ থেকে শুনি। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা
আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। এই যে জামাত নেতা অর্থাৎ সোলাইমান অ্যানালাইসিস যা বলল, এটা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? না, লাগে না। চুম্মা আমির যখন চুম্মা দিয়ে বিতর্কিত হচ্ছিল, শিশুদেরকে যৌন হয়রানি করছিল, তখন এসে মাইকের সামনে বলেছিল আমার নবী এগুলো করেছে, এগুলো ইসলামে বৈধ। শিশুদেরকে ধরে প্রাইভেট পার্টে হাত দেওয়া, চুম্মাচাটি করা, অশ্লীল অঙ্গভঙ্গি, এগুলো নাকি তার নবী করেছে। এই হচ্ছে জামাত ইসলামী এবং তাদের প্রচার যন্ত্র এবং বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমানি জোশ। এই ভিডিওর শুরুতে কি বলেছিলাম? এই বাংলাদেশের মুমিন মুসলমানরা বস্তুত বেকুব। পিনাকির মতো একজন মুসলিম বিদ্বেষী তাদের রাহবার হয়ে যায়। চুম্মা আমিরের মতো একটা পেডোফাইল, একটা মিথ্যুক, বাটপার, রাজাকারের বাচ্চা হয়ে যায় তাদের আমির, এবং নেতাকর্মীরা ধর্ষণ করে বেড়াচ্ছে, সেগুলো হয়ে যায় নবী রাসূলের উত্তম কর্ম। আমি একটু মিশেছি, হায়ারে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা, নবীজি এটা করেছেন রে ভাই। এর বউ ওর বউ ভাগায় নেওয়া, বলতে গেলে অনেক লম্বা হবে। শুধু বিবেক দিয়ে চিন্তা করুন, আজকে অক্সফোর্ডে একটা হল বুক করে তারা হয়ে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। বাংলাদেশ থেকে তাদের হায়ার করে নিয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশের মুসলমানরা যে বেকুব তার সবচেয়ে বড় উদাহরণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। প্রতিনিয়ত বলাৎকার, ধর্ষণ হয়, কিন্তু সেগুলো কেউ আর আইডেন্টিফাই করতে চায় না, দেখেও না দেখার ভান করে। ভাবটা এমন যে এই শিশুগুলো সমাজের বোঝা, ধর্ষণ করে হলেও ইসলামের জয় জয়কার দেখাতেই হবে, দোষ ত্রুটি গোপন রাখতে হবে। দোষ ত্রুটি গোপন রেখে আপনি ইসলামের কতটুকু সৌন্দর্য সামনে আনবেন তা আমি জানি না, তবে এই রাজাকারের বাচ্চাদের ব্যাপারে যদি আপনি সচেতন না হন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।